গল্পটির ক্লাইম্যাক্সে হয়তো আপনার চোখ ভেজে যাবে। প্রধানত এই গল্পে একটি ছেলের জীবন কাহিনী দেখানো হয়েছে। খুবই সাধারণ একটি লাভ স্টোরি চলতে চলতে এমন একটি মোড় আসবে যেখানে আপনি ইমোশনালি কানেক্ট হয়ে পড়বেন। চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সত্যদেব নামের একটি যুবককে দেখতে পাই। দেব এই গল্পের মূল চরিত্র। এখন সে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। পথে সে একটি জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়ায়, যেখানে সে একটি মেয়েকে পানিপুরি বা ফুচকা খেতে দেখে। মেয়েটি বড়ই তৃপ্তির সাথে পানিপুরি খাচ্ছে, আর দেব অকারণেই তাকে দেখে হাসছে। এরপর দেব সেই পানিপুরিওয়ালার কাছে আসে। হয়তো সে এই মেয়েটির সাথেই কথা বলতে চায়, কিন্তু মেয়েটি দেবের প্রতি কোনো রকম মনোযোগ না দিয়েই পাশেই থাকা একটি পাবলিক ওয়াশরুমের দিকে চলে যায়। দেখা যায় দেবও তার পিছু করছে এবং মেয়েটি ওয়াশরুমে ঢুকতেই যাবে, ঠিক এমন সময় দেব তাড়াহুড়ো করে মেয়েটির আগে ওয়াশরুমে ঢুকে পড়ে। আমরা দেখতে পাই কয়েকজন লোক পিছনের জানলা দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছে। দেব তাড়াতাড়ি বাইরে আসে এবং ওই লোকেদের মারধর করে। বিষয়টি বুঝতে পেরে মেয়েটি দেবকে ধন্যবাদ জানায়। বুঝতে বাকি থাকে না, দেব নিঃসন্দেহে একটি ভালো মানুষ। দেবকে তার খুব ভালো লাগে, বিশেষ করে তার হাসিটা। এরপর দুজনের মধ্যে কথা শুরু হয়। মেয়েটি জানতে পারে যে দেব ম্যাঙ্গালোরে যাচ্ছে, তাই সে দেবকে রিকোয়েস্ট করে এবং তাকেও তার সঙ্গে নিয়ে যেতে বলে, কারণ মেয়েটিও ম্যাঙ্গালোরেই যাবে। দেব সাধারণত কোনো মেয়েকে লিফট দেয় না, কিন্তু কিছু একটা কারণে সেই মেয়েটির কথা ফেলতে পারে না এবং তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে সে একটা শর্ত রাখে, যাওয়ার পথে যা কিছু খাওয়া দাওয়া হবে তার বিল মেয়েটিকেই পে করতে হবে। শর্তটি শুনে মেয়েটি সহজেই রাজি হয়ে যায়। যেহেতু এই যাত্রায় সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা, তাই মেয়েটি দেবকে নিজের নাম জানায় এবং একে অপরকে নিজের পরিচয় দেয়। মেয়েটির নাম দিভিয়া। দিভিয়া একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং এটাই তার শেষ বর্ষ। দেব বলে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে একটি আইটি কোম্পানিতে কাজ করে। দিভিয়ার কথাবার্তা এবং তার আবভাব দেখে মনে হয় সে দেবকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে আগে দেবের ফিলিংসটা জানতে চায় যে তার মনে কি চলছে। দিভিয়া আশা করেছিল যে দেব তাকে হয়তো প্রপোজ করবে, কিন্তু যখন সে দেখে দেব এ বিষয়ে কিছুই বলছে না, তখন সে নিজেই তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমার তো মনে হয় নেই, কারণ তুমি খুব আলাদা এবং ডিসেন্ট টাইপের ছেলে মনে হচ্ছে। উত্তরে দেব বলে, ডিসেন্ট ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না, এটা আবার কেমন কথা? যখন আমি হাই স্কুলে ছিলাম তখন আমি প্রথমবার একটি মেয়ের প্রেমে পড়েছিলাম। দেবের মুখে একথা শুনে দিভিয়া বলে, প্লিজ তোমার গল্পটা আমাকে শোনাও, এতে আমাদের যাত্রাটা আরও মজাদার হবে। দেব তখন গল্পটা বলা শুরু করে এবং সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা স্কুল পড়ুয়া একটি কিশোর ছেলে দেবকে দেখতে পাই। দেবের বেস্ট ফ্রেন্ডের নাম প্রশান্ত। দেব এবং প্রশান্ত সবসময় একই সাথেই থাকতো। তারা একে অপরকে খুব সাহায্য করত এবং মজাও করত। তবে পড়াশোনার দিক থেকে দুজনেই তেমন ভালো ছিল না। স্কুলের বাকি ছাত্রদের মতো প্রশান্তও টিউশনে যেত, যেখানে গীতা নামের একটি মেয়ে পড়ত। প্রশান্ত তাকে খুবই পছন্দ করত, কিন্তু সে কখনো গীতার সামনে এই ফিলিংস প্রকাশ করতে পারে না, কারণ গীতা খুব ভালো ইংরাজি বলতে পারে। আর এদিকে প্রশান্ত এবং দেব ইংরাজি বলা তো দূরে থাক, ইংরাজির মানে পর্যন্ত বুঝতে পারত না। তবুও দেব তার বন্ধুকে সাহায্য করতে চায়, তাই সে গীতার কাছে গিয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করে। গীতা তাকে স্পষ্টভাবে না করে দেয়। সে বলে তার বয়ফ্রেন্ড আছে, যদিও গীতা এই কথাটাই ইংরাজিতে বলেছিল। দেব এই কথার কোনো মাথা মুন্ডু খুঁজে পায় না, তাই সে ক্লাস টপার কমলির কাছে যায়। কমলি তাকে গীতার এই কথার মানে বুঝিয়ে দেয়। এর কয়েকদিন পর ক্লাস টপার কমলিকে দেব চশমা ছাড়া দেখতে পায় এবং দেখা মাত্রই সে কমলির প্রেমে পড়ে যায়। যেহেতু দেব প্রশান্তকে সাহায্য করেছিল, তাই প্রশান্ত গীতার সাথে মিলে দেব এবং কমলির মিটিং ফিক্স করে। মিটিংয়ের সময় কমলি দেবকে বলে, যখন আমি ছোট ছিলাম আমার বাবা মারা গিয়েছিল এবং তখন থেকেই আমার মা আমাকে বড় করেছে। আমি কখনো তাকে দুঃখী দেখতে চাই না, কারণ তিনি লাভ ম্যারেজকে ঘৃণা করেন। তাই আমি কারোর সাথে প্রেম করতে পারবো না। অর্থাৎ কমলি দেবের প্রেম প্রত্যাখ্যান করে। সিন বর্তমানে ফিরে আসে। দেবের এই ছোটবেলার প্রেমের গল্প শুনে দিবিয়া খুব হাসাহাসি করে এবং বলে, তাহলে এটাই ছিল তোমার প্রথম প্রেম? তারপরে আর কলেজে নিশ্চয়ই কিছু করার সাহস হয়নি, তাই না? দেব হাসতে হাসতে বলে, তুমি হয়তো জানো না, কলেজের দিনগুলি খুবই সুন্দর ছিল, আর সেই সময় আমি আমার প্রেমকে দ্বিতীয় সুযোগ দেব না এমনটা হতে পারে না। দেব দিবিয়াকে তার কলেজের দিনগুলো কথা বলতে শুরু করে এবং সিনটি দীর্ঘ সময়ের জন্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। প্রশান্ত এবং দেবের এই জুটিটা স্কুলের মতোই কলেজেও ঠিক একইভাবেই রয়েছে
এবং পড়াশোনার দিক থেকেও তাদের বিশেষ উন্নতি হয়নি। এখন প্রশান্ত এবং গীতা একে অপরকে ভালোবাসে। আসলে স্কুলের দিনগুলোতে গীতা এবং প্রশান্ত দেবকে যখন কমলের সাথে মিলে দেওয়ার চেষ্টা করছিল, তখন থেকেই তাদের মধ্যে কিছু একটা শুরু হয়ে গিয়েছিল। আর গীতা সেই সময় মিথ্যে বলেছিল যে তার একটা বয়ফ্রেন্ড আছে। গীতাকে পেয়ে প্রশান্ত জীবনে সুখী রয়েছে, কিন্তু দেব এখনও তার জীবনসঙ্গীকে খুঁজে পাচ্ছে না। এরপর একদিন দেব একটি মেয়েকে দেখতে পায় এবং প্রথম দেখাতেই সে ওই মেয়েটিকে পছন্দ করতে শুরু করে। মেয়েটির নাম অমৃতা। অমৃতার মধ্যে বড়লোকী চালচলন আছে, কারণ তার জন্মই হয়েছে কোটিপতির ঘরে। বন্ধু প্রশান্ত দেবকে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু দেব এসব বোঝে না। সে বলে প্রেমে আবার ধনী গরিব কিসের। দেব সম্পূর্ণ মনোযোগ দিয়ে অমৃতাকে নিজের করতে চায়, কিন্তু অমৃতা প্রতিবারই তাকে ইগনোর করে। এর কয়েকদিন পর অনেক কাঠখড় পুড়িয়ে দেব জানতে পারে আজ অমৃতার জন্মদিন। তাই রাতে সে অমৃতার বাড়ির বাইরে বসে থেকে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু অমৃতা এখানেও তাকে কোনো গুরুত্ব দেয় না। এটা দেখে সে খুব কষ্ট পায় এবং সিদ্ধান্ত নেয় সে আর অমৃতার দিকে তাকাবেও না। পরদিন দেব এবং প্রশান্ত কলেজের ক্যান্টিনে বসেছিল। অপরদিকে অমৃতা এবং গীতার মধ্যে কথাবার্তা চলছিল। অমৃতা গীতাকে দেবের দিকে ইঙ্গিত করে বলে, ওই ছেলেটা আমাকে খুবই বিরক্ত করছে, আমি যেখানেই যাই সেও সেখানেই পৌঁছে যায়। এটা শুনে গীতা বলে, তুমি ভুল বুঝেছ, সে খুবই ভদ্র ছেলে, আমি তাকে ছোটবেলা থেকেই চিনি। অমৃতা গীতাকে তার কথা বিশ্বাস করানোর জন্য ইচ্ছা করেই সে দেবের সামনে দিয়ে হেঁটে যায়, কিন্তু দেব তার দিকে তাকায় না। অমৃতা কিছুই বুঝে উঠতে পারে না। এরপর সে গীতার কাছ থেকে দেবের নাম্বার নেয়, যাতে সে মেসেজ করে তাকে এক্সপোজ করতে পারে। এরপর দেবকে সে একটি ভালোবাসাময় মেসেজ পাঠায়। মেসেজটা দেখার পর দেবের মনে হয় অবশেষে কোনো মেয়ে তার প্রেমে পড়েছে, তাই সেও একটি মিষ্টি প্রেমের মেসেজ পাঠায়। কিন্তু সেই মেসেজ ডেলিভার হয় না, কারণ প্রশান্ত ইতিমধ্যেই দেবের মোবাইল থেকে গীতাকে মেসেজ পাঠিয়ে SMS কোটা পূরণ করে ফেলেছে। আসলে সেই সময়ে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের এত প্রচলন ছিল না, তবে SMS এর সুবিধা ছিল। প্রতিদিন 100টি করে ফ্রি মেসেজ পাওয়া যেত এবং 100টি মেসেজের কোটা পূর্ণ হয়ে গেলে আবার পরের দিনের অপেক্ষা করতে হতো। সেই কারণেই দেব অধীর আগ্রহে রাত্রি 12টা বাজার অপেক্ষা করতে থাকে, যাতে সেই মেসেজটির রিপ্লাই দিতে পারে। কিন্তু তার আগে দেবের কাছে গীতার একটি কল আসে। গীতা জানায় যে আজকের মেসেজটি একটি মেয়ে পাঠিয়েছিল এবং গীতাই তাকে দেবের নাম্বার দিয়েছিল। এটা শুনে দেব পুরোপুরি চমকে যায় এবং সে জানতে পারে রাত্রি 12টার সময় সেই মেয়েটি আবার তাকে কল করবে। রাতে মেসেজ করে দেব ওই মেয়েটির সাথে কথা বলতে শুরু করে। দেব জানত না যে সে অমৃতার সাথেই কথা বলছে। তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। দেবের কথাবার্তার ধরন দেখে অমৃতা বুঝতে পারে দেব একজন ভদ্র এবং সাদাসিধে ধরনের ছেলে, তাই পরদিন সে তার সাথে দেখা করার কথা বলে। দেব ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার মনে হয় সে না চাইতে সবকিছু পেয়ে গেছে। পরদিন সে ওই মেয়েটির জন্য অপেক্ষা করছিল। অমৃতাকে দেখার পর সে বুঝতে পারে যে সে সারা রাত অমৃতার সাথেই কথা বলেছিল। তখন তার খুশি দ্বিগুণ হয়ে যায়। অমৃতা দেবকে প্রপোজ করে, যার উত্তরে দেব সম্মতি জানায়। তাদের প্রেমের শুরুটা এখান থেকেই। কলেজের দিনগুলো শেষ হয়ে যায়। এখন সময় একটি চাকরি খোঁজা এবং ভালো চাকরি বাকরি করে জীবনটাকে গুছিয়ে নেয়া। একদিন দেব একটি ইন্টারভিউ দিতে যায়, যেখানে সে প্রতিটি প্রশ্নের ভুলভাল উত্তর দেয়। কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছিল তাদের মনে হয় সময়ের সাথে সাথে দেব সবকিছুই শিখে যাবে, তাই তারা দেবকে 22,000 টাকা মাসিক বেতনে চাকরি দিয়ে দেয়। চাকরিটি পেয়ে দেব অনেক খুশি। সেই খবরটি অমৃতাকে কল করে জানায়। অমৃতার মা দেব এবং অমৃতার এই সম্পর্কের ব্যাপারটি জানতে পারে এবং তিনি অমৃতাকে দেবের সম্পর্কে জিজ্ঞাসা করেন। যখন দেবের বেতনের বিষয়ে তিনি জানতে পারেন, তখন তিনি অমৃতাকে বোঝান। তিনি বলেন, যখন তুমি শপিং করতে যাও লাখ টাকার উপরে তোমার শপিং বিল হয়ে যায়। তুমি সারা জীবন রানীর মতো থেকেছ, এত কম টাকায় তুমি ওই ছেলের সাথে কিভাবে থাকবে? আমি তোমায় কিছু বলবো না, তুমি নিজের মর্জি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারো, তবে একটু প্র্যাকটিক্যাল হয়ে ভাবো এবং একবার নিজের জীবনটা ওই ছেলের সাথে কল্পনা করে দেখো। অমৃতা তার মায়ের কথাটাই ঠিক মনে করে, কিন্তু সে দেবকেও ছাড়তে পারছিল না। চাকরি সূত্রে দেব বেঙ্গালুরুতে চলে যাবে। যাওয়ার আগে সে অমৃতার সাথে দেখা করে। সে অমৃতাকে কথা দেয় প্রতি সপ্তাহে সে একদিন অমৃতার সাথে দেখা করতে আসবে। সেখানে থেকে কাজ করলে ওভারটাইম ওভারনাইট কাজ করে পয়সা বাঁচাতে পারবে, যাতে সে অমৃতার জীবনে আরও অনেক খুশি এনে দিতে পারে। দেবের এই কথা শুনে অমৃতা তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কলেজ থেকে বেরিয়ে আসার পর দেব বুঝতে পারে জীবন আসলে কেমন হয়। সে দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকে। সে যে কোম্পানিতে কাজ করছে সেখানে প্রশান্ত এবং গীতাও কাজ করে। টাকা বাঁচানোর জন্য সে আলাদা করে রুম ভাড়া নেয়নি।
এখানে সে প্রশান্তর সাথেই থাকে। সময়ের সাথে সাথে দেব একটি সস্তা গাড়িও কিনে নেয়। এই সময়েই দেবের দেখা হয় নিধি নামের একটি মেয়ের সাথে। নিধি ছিল গীতার টিমমেট। এরপর থেকেই নিধি, গীতা, প্রশান্ত এবং দেব প্রায় একসাথে দেখা করে এবং আড্ডা মারে। গীতা এবং প্রশান্ত একটি পার্টির পরিকল্পনা করছিল, কারণ তাদের সম্পর্কের 7 বছর পূর্ণ হয়ে গেছে এবং তাদের এই পার্টি ভ্যালেন্টাইন্স ডে এর দিন অনুষ্ঠিত হবে। গীতা এবং প্রশান্তের কথা অনুযায়ী নিধি এবং দেবকে এই পার্টিতে অবশ্যই থাকতে হবে। দেব বলে সে এই পার্টিতে অবশ্যই থাকবে, তবে পার্টি ভ্যালেন্টাইন্স ডে এর পরেই হতে হবে, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে দেব অমৃতার সাথে দেখা করতে হায়দ্রাবাদ যাবে। দেব ভ্যালেন্টাইন ডেতে অমৃতার সাথে দেখা করতে যায়, যেখানে তারা দুজন মিলে একটি কেক কাটে। তারপর তারা কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা করে। অমৃতা দেবের গাড়িতে যেতে চায় না, তার পরিবর্তে সে তার দামি গাড়িটা দেবকে চালাতে বলে। এতে দেবের কিছুটা খারাপ লাগে। অমৃতা দেবকে বলে তারা এখন একটি 5 স্টার রেস্টুরেন্টে যাবে। দেব তখন অমৃতাকে বলে ওখানে খাওয়া দাওয়া করলে অনেক খরচা হয়ে যাবে, তার থেকে একটু সস্তা রেস্টুরেন্টে গেলে কেমন হয়। তার এই কথা শুনে অমৃতা বলে দাম নিয়ে কে এত ভাবে। দেব উত্তর দেয় আমাদের মতো মানুষরা দাম নিয়ে ভাবে, আমার যেটুকু সম্ভব আমি তো তোমার জন্যই সঞ্চয় করছি। দেবের এই কথা শুনে অমৃতা বিরক্ত হয়ে ওঠে। সে বলে প্রতিবারই সঞ্চয়ের কথা শুনে শুনে আমি বিরক্ত হয়ে উঠেছি। আমার বাবা মা ঠিকই বলে, তোমার আমার কোনো মিল নেই। সেটাই ভালো হতো যদি তোমার সাথে আর কখনো দেখা না হতো। আমি খুবই দুঃখী যে তোমার মতো একটা ছেলে প্রেমে পড়েছিলাম। অমৃতার এই তিক্ত কথা শুনে দেব গাড়ি থেকে নেমে চলে যায়, কিন্তু আর 5টা কাপলসের মতো তাদের এই ঝগড়াটা সন্ধ্যের মধ্যেই মিটে যায়। অমৃতা দেবকে সরি বলে এবং তারা একে অপরকে ক্ষমা করে দেয়। অমৃতা দেবকে বলে 2 দিন পর আমাদের একটি বিয়েতে নিমন্ত্রণ রয়েছে বেঙ্গালুরুতে, আমি সেই বিয়েতে যাব এবং তোমার সাথে দেখা করব। দেব বলে তাহলে তো ভালোই হবে, কারণ 2 দিন পর প্রশান্ত এবং গীতা একটি পার্টির আয়োজন করেছে। যদি তুমিও সেখানে যাও তাহলে মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে। অমৃতা তার এই প্রস্তাবে অর্ধেক মন নিয়ে সম্মতি দেয়। 2 দিন পর অর্থাৎ পার্টির দিন দেব, প্রশান্ত, গীতা এবং নিধির সাথে অমৃতাকে নিতে বিয়ের ফাংশনে উপস্থিত হয়। সেখানে অমৃতা দেবকে দেখে খুবই রেগে যায়। সে বলে যদি আমার পেরেন্টস সেখানে তোমাকে দেখে ফেলে আমি তাদের কি বলবো। আমি তোমাকে বলেছিলাম যে আমি আসবো, কিন্তু তুমি কিছুই বোঝো না। এইসব কথা শুনে দেব সেখান থেকে চুপচাপ ফিরে আসে। এর কয়েকদিন পর অমৃতা দেবকে কল করে বলে আমাদের মধ্যে কোনো মিল নেই, আমরা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তাই আমাদের এই সম্পর্ক এখানেই শেষ করতে হবে। আজকের পর থেকে আমাকে আর কল করবে না। অমৃতা দেবের সাথে ব্রেকআপ করে নেয়। এরপর আরও কয়েক মাস কেটে যায়। দেব অমৃতাকে ক্রমাগত ফোন করতে থাকে, কিন্তু অমৃতা তার কল রিসিভ করে না। প্রশান্ত তাকে বোঝানোর চেষ্টা করে যে অমৃতার মনে দেবের জন্য কোনো জায়গা নেই, কিন্তু দেব এখনও বিশ্বাস করে যে অমৃতার সাথে একবার ঠিকভাবে কথা বলতে পারলে সবকিছুই আবার ঠিক হয়ে যাবে। তাই সে যে কোনো প্রকারে তার সাথে একবার দেখা করতে চায়। তখন প্রশান্ত বলে দেখ, যদি অমৃতা না মানে তাহলে তোকে যা বলবো তুই তাই করবি। কোনো উপায় না থাকায় দেবকে হ্যাঁ বলতে হয়। এরপর অমৃতার জন্মদিনের ঠিক একদিন আগে তাকে একটি ফুটবল মাঠে দেখা করতে ডাকা হয়, কিন্তু অমৃতা সেখানে আসে না। দেব সারাটা দিন অপেক্ষা করতে করতে সেই মাঠে ঘুমিয়ে পড়ে। এদিকে বন্ধুকে সাহায্য করতে আসা প্রশান্তও সেই গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। দেবের এই অবস্থা দেখে সে গীতাকে ফোন করে বলে তুমি অমৃতাকে কল করে জিজ্ঞাসা করো সে কোথায় আছে। অমৃতা তখন মন্দিরে ছিল। দেব মন্দিরে পৌঁছে তার সাথে দেখা করে, কিন্তু তাকে দেখে অমৃতার মেজাজ আরও খারাপ হয়ে যায়। অমৃতা বলে আমি তোমার মেসেজের উত্তর দিয়েছিলাম এবং বলেছিলাম আমি আসবো না। দেব বলে আমি বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য এসেছি। অমৃতা জবাব দেয় প্রতিদিন হাজার হাজার লোক বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদে আসছে, তবে কি আমার সবার সাথে দেখা করতে হবে? আমি তোমাকে আগেই বলেছি আমাদের সম্পর্কটি শেষ হয়ে গেছে, তাই আর কোনো রকম আশা রেখো না। অমৃতা চলে যায়। দেবের এই পরিস্থিতি দেখে প্রশান্ত তাকে বলে আমি এবং গীতা তোমার জন্য একটি মেয়ে পছন্দ করেছি, আজ সন্ধ্যায় তুমি তার সাথে দেখা করতে যাবে। দেব প্রথমে রাজি হয় না, যেহেতু সে প্রশান্তকে কথা দিয়েছিল তাই তাকে যেতে হয়। দেব জানতো না সে যে মেয়েটির সাথে দেখা করতে এসেছে সেই মেয়ে আসলে নিধি। এখানে নিধিকে দেখে সে কিছুটা অবাক হয়। কিছুক্ষণের মধ্যেই প্রশান্ত দেবকে ফোন করে নিধিকে আংটি পরিয়ে বিয়ের জন্য প্রপোজ করতে বলে। প্রশান্ত বলে এটাই সময় জীবনটাকে শুধরে নেয়ার। দেব কিছুটা ইতস্তত বোধ করে। এদিকে নিধি দেবকে বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে। এই বেঙ্গালুরুতেই আমি আমার দাদু দিদার কাছে মানুষ হয়েছি। আজ তারাও এই পৃথিবীতে নেই। দেব কিছু একটা ভেবে নিধিকে প্রশ্ন করে। সে বলে আমার ব্যাপারে হয়তো তুমি তেমনভাবে কিছু জানো না। একজন অচেনা ছেলেকে তুমি কি জীবনসঙ্গী হিসাবে মেনে নেবে?
এই কথা বলে সে ভয়ে ভয়ে আংটিটা নিধির দিকে এগিয়ে দেয়। তার ভয় হয় যে নিধি বোধহয় রেগে যাবে, কিন্তু নিধি আংটিটা দেবের হাত থেকে পড়ে নেয়। অর্থাৎ সে দেবের এই প্রপোজালটা গ্রহণ করে। এখন দেবের জীবনে আবারও সেই খুশি ফিরে আসে এবং সেই কথা প্রশান্ত এবং গীতার সাথে ভাগ করে নেয়। পরদিন সকালে নিধি দেবকে ফোন করে। প্রথমেই সে দেবকে ঘুম থেকে ওঠানোর জন্য ক্ষমা চায়। তারপর সে তাকে বলে, আমি তোমাকে পিক আপ করতে আসছি, আমরা একসাথে অফিস যাব। প্রশান্ত এটা শুনে দেবকে মজা করে চিমটি কাটতে শুরু করে। দেব বলে, আরে সে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য সরি বলছে, এখনকার দিনে এখনও কি এরকম মেয়ে পাওয়া যায়? প্রশান্ত হেসে বলে, কিছু মেয়েরা এমনই হয়, কিন্তু আমি তোর মতো ভাগ্যবান নই। নিধি দেবের অনেক যত্ন নিতে শুরু করে। সে তাকে পিক আপ করে, তার জন্য দুপুরে খাবার বানিয়ে আনে, তার সাথেই দুপুরে খাবার খায় এবং দেবকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে আসে। নিধি চায় দেব তার এই ছোট্ট গাড়িটিতে বসে তার সাথে অনেক কথা বলুক। এই কথা শুনে দেব তার গাড়ি থেকে নামতেই চায় না। এরপর নিধির ক্ষুধা লাগে, তাই সে দেবকে নিয়ে পানিপুরি খেতে যায়, কারণ নিধি পানিপুরি খেতে খুবই পছন্দ করে। দেব তাকে পানিপুরি খাইয়ে বাড়িতে নিয়ে আসে, কিন্তু নিধির মন তখনও শান্ত হয় না। সারা রাতটা তারা গল্প করে কাটিয়ে দিয়েছে, যদিও দেব সেই গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। সকালে নিধি দেবের জন্মদিন উদযাপন করে। তার এই ভালোবাসা দেখে দেবের চোখে জল এসে যায়। সে নিধিকে জিজ্ঞাসা করে, তুমি আমার অতীত সম্পর্কে সবকিছুই জানো, তবু তুমি আমার প্রপোজালটা গ্রহণ কেন করলে? নিধি বলে, অমৃতা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু তবুও তুমি তোমার ধৈর্য হারাওনি এবং সম্পর্ক মজবুত করার জন্য তুমি যথাসাধ্য চেষ্টা করেছো। আমি ছোটবেলা থেকেই একা ছিলাম, আর আমার তোমার মতোই একজন জীবনসঙ্গীর প্রয়োজন ছিল। এই কথা শুনে দেব নিধিকে জড়িয়ে ধরে। ঠিক পরের দিন সকালে অমৃতার ফোন আসে। অমৃতা দেবের সাথে দেখা করতে চায়। দেব এই কথাগুলি নিধি, প্রশান্ত এবং গীতার সাথে শেয়ার করে। গীতা এবং প্রশান্ত অমৃতার সাথে দেখা করতে তাকে বারণ করে, কিন্তু নিধি বলে, তোমার উচিত অমৃতার সাথে দেখা করা, এতে আমার কোনো সমস্যা হবে না। নিধির কথা মেনে দেব অমৃতার সাথে দেখা করতে যায়, যেখানে অমৃতা একটি কেক এনে তার জন্মদিন উদযাপন করে এবং দেবের কাছে ক্ষমা চায়, কারণ সে আবার তার জীবনে ফিরে আসতে চায়। দেব তাকে একটু সময় দিতে বলে। দেব আবারও এই কথাগুলি নিধি, প্রশান্ত এবং গীতার সাথে শেয়ার করে। নিধি বলে, আমাদের সম্পর্ক মাত্র 3 মাসে, কিন্তু তুমি অমৃতার সাথে 4 বছর ধরে রিলেশনে ছিলে, তাই যেটা তুমি ঠিক মনে করো সেটাই তোমার করা উচিত। আর আমার কথা ভেবো না, আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসার মানে হলো প্রিয়জনের সুখের জন্য কিছু করা। নিধির এই কথা শুনে দেব অমৃতাকে ফোন করে এবং তাকে নিধির কথা জানায়, কিন্তু অমৃতা তাকে চিটার বলে গালমন্দ করে। রেগে গিয়েই প্রথমবার দেব তাকে কিছু খারাপ কথা শোনায় এবং তাদের সেই সম্পর্কটি দেব চিরতরে শেষ করে নেয়। এর কয়েক মাস পরে নিধি এবং দেব বিয়ে করে নেয়। তারা তাদের নতুন জীবনে খুবই সুখী ছিল। কয়েক দিনের মধ্যেই সেই খবর আসে যখন নিধি দেবকে জানায় সে মা হতে চলেছে। এই খবর শুনে দেব অত্যন্ত খুশি হয়ে ওঠে এবং নিধিকে বলে, তুমি এখন আর অফিস যাবে না, বাড়িতে থেকে শুধু বিশ্রাম করবে। নিধি প্রথমে এই কথা মেনে নিতে চায় না, কিন্তু দেব তাকে বুঝিয়ে বলে যে সে তাদের সন্তানের জন্যই তো এই সিদ্ধান্ত নিয়েছে এবং সে কোনো রকম ঝুঁকি নিতে চায় না। দেবের এই ভালোবাসা দেখে অবশেষে নিধি মেনে নেয়। কিছুদিন পর দেব অফিস থেকে আরেকটি সুখবর পায়। অফিসে তার প্রমোশন হয়েছে এবং এখন থেকে তাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। দেব এই খবরটি নিধিকে জানায়। বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, তাই দেব অনেক খুশি ছিল, কিন্তু প্রমোশনের কারণে তার কাজের প্রেশারটা অনেকটাই বেড়ে গেছে। মাঝে মাঝেই বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। নিধি জানে যে দেব সবকিছুই তাদের জন্যই করছে, কিন্তু সে চায় না দেব অতিরিক্ত পরিশ্রম করুক। সে চায় দেব এই মুহূর্তে তার সাথে বেশি সময় কাটাক, এমনকি কম টাকাতেও সে জীবন কাটাতে রাজি আছে। নিধির এই কথাগুলি শোনার পর পরদিন সে অফিসে গিয়ে প্রমোশনাল লেটারটি ফিরিয়ে দেয় এবং সে তারপর থেকেই নিধির সাথে আরও বেশি করে সময় কাটাতে শুরু করে। কিন্তু তাদের এই সুখ বেশি দিন স্থায়ী হয় না, কারণ একদিন হঠাৎ নিধির গর্ভপাত হয়ে যায়। চিকিৎসার সময় ডাক্তার দেবকে নিধির কিছু পরীক্ষা করতে বলেন। পরীক্ষার পর ডাক্তার জানায় যে নিধি 3rd স্টেজ ক্যান্সারে আক্রান্ত, যার ফলে তার এই অবস্থা হয়েছে। ক্যান্সারের নাম শুনেই দেব এবং নিধি দুজনেই হতবাক হয়ে যায়, কিন্তু তাদের মনে আশা ছিল যে তারা একসাথে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। তবে এই বিষয়টা এতটাও সহজ ছিল না। চিকিৎসার সময় এমন কিছু মুহূর্ত আসে যখন দেব নিজেই নিধির চুল কাটতে বাধ্য হয়। দিনে দিনে নিধির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ডাক্তার জানায় যে ক্যান্সারের এই সেলগুলি তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে এবং চিকিৎসায় এখনও পর্যন্ত তার তেমন কিছুই উন্নতি হয়নি। এই কথা শুনে দেব খুবই দুঃখী হয়, কিন্তু সে নিধিকে বুঝতে দেয় না। বারবার সে একটি কথাই বলে
যে সব কিছুই আবার ঠিক হয়ে যাবে। তবে নিধিও নিজের অবস্থার কথা জানে। সে দেবকে বলে, আমি এই হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় ভুগে মরতে চাই না। আমার জীবনে যে কটা দিন বাকি আছে তা আমি তোমার সাথে কাটাতে চাই। আমাকে প্লিজ বাড়ি নিয়ে চলো। দেব নিধির এই কথা অস্বীকার করতে পারে না এবং সে তাকে বাড়িতে নিয়ে আসে। জীবনের অন্তিম সময়ে নিধি দেবের কাছে ক্ষমা চায়, কারণ সে দেবকে মাঝপথে একা ফেলে রেখে চলে যাচ্ছে। তাদের একসাথে বড় হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠল না। নিধি দেবকে বলে, আমাকে কথা দাও যে আমার মৃত্যুর পর তুমি এই হাসিটা তোমার মুখে রাখবে। আমি তোমার হাসি খুবই পছন্দ করি। এরপরই নিধি মারা যায়। দেব তাকে সেদিন প্রতিশ্রুতি দিয়েছিল যে মুখের হাসিটা সে যে কোনো পরিস্থিতিতেই তার মুখ থেকে বিলীন করবে না। সিন বর্তমানে ফিরে আসে। দিব্যা তার গার্লফ্রেন্ডকে দেখতে চেয়েছিল, তাই দিব্যাকে নিয়ে সে নিধির কবরে যায় এবং বলে, তুমি যার সাথে দেখা করতে চেয়েছিলে এই হলো আমার নিধি। এরপর দেব কবরটির দিকে তাকিয়ে বলে, জানো নিধি, দিব্যাও ঠিক তোমারই মতো। তোমার মতোই ওরও পানিপুরি খুবই পছন্দ এবং তোমার মতোই একটানা সারাদিনও কথা বলতে পারে। আজ ওকে দেখে তোমার কথা মনে পড়ল। হয়তো এই কারণেই আমি এই মেয়ের সামনে আমার জীবনের সব স্বপ্ন খুলে বলেছি। এই কথা শুনে দিব্যা জিজ্ঞাসা করে, আপনি এত কিছু হওয়ার পরও কিভাবে এত সহজে হাসতে পারেন? দেব উত্তর দেয়, নিধি আমার হাসি খুবই ভালোবাসত। নিধির মৃত্যুর পর যখনই আমার কান্না পেত আমি তার কথাগুলি স্মরণ করতাম। আমাকে কাঁদতে দেখাটা তার একদমই পছন্দ ছিল না। এমনটা হতে পারে যে এখানে নিধি নয়, বরং আমি নিজেই সমাধিস্থ হয়েছি, আর যে তোমার সাথে হাসি মুখে কথা বলছে সে আমি নই, বরং সে নিধি। এরপর দেব দিব্যাকে তার বাড়িতে পৌঁছে দেয়। যাওয়ার আগে দিব্যা দেবকে প্রশ্ন করে, সে বলে, তুমি কি এখন আর কাউকে ভালোবাসবে না? দেব হেসে উত্তর দেয়, সে বলে, যখন আগে আমি প্রেমে পড়তাম তখন আমার মনে হতো আমি সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছি, কিন্তু কয়েকদিন বা কয়েক মাস পর অন্য মেয়ের প্রেমে আবার পড়ে যেতাম। সত্যিকারের ভালোবাসা কি সেদিনই বুঝেছিলাম যেদিন নিধি আমার জীবনে এলো। তার মৃত্যুর পর কখনোই মনে হয়নি যে আমাকে আর কারো ভালোবাসার প্রয়োজন আছে, কারণ তার ভালোবাসা এবং তার স্মৃতিগুলো সবসময় আমার মধ্যে জীবিত থাকবে। এই কথা শুনে দিব্যা দেবকে জড়িয়ে ধরে। দিব্যা বলে, এটা আমার জীবনের সবথেকে সুন্দর যাত্রা ছিল, যেখানে আমি অনেক কিছু শিখেছি। দেব আবার তার গন্তব্যে বেরিয়ে পড়ে এবং এই মুভিটি এখানেই এন্ড হয়ে যায়।